ধন্যবাদ। আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন। আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। কেউ একজন প্রেজেন্টেশন করছেন, অনুগ্রহ করে একটু করলে আমি। তো না, কেউ প্রেজেন্টেশন করতেছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশন। জি স্যার, দেখতে পাচ্ছি। জি, হ্যাঁ জি, ধন্যবাদ। দেখা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি মূলত ইকোজেনিসিটি বা ইকো, একেবারে সহজ বাংলায় যদি আমরা এটাকে বলতে চাই, সেটা হলো ছায়া। ইংরেজিতে যাকে বলে শ্যাডো। অর্থাৎ আমরা যখন ট্রান্সডুসার বা আল্ট্রাসনিক মেশিনের যে আমরা প্রোবটা যখন আমরা ব্যবহার করি, তখন একটা সাউন্ড তৈরি করে, যেটার কথা আমি এর আগে আপনাদেরকে বলেছি। এই সাউন্ডটা যখন আমাদের কোনো অঙ্গে বাধাপ্রাপ্ত হয়, তখন আবার ট্রান্সডুসারে ফিরে আসে এবং ট্রান্সডুসার এটাকে রিসিভ করার পরে আমাদের যে আল্ট্রাসনিক মেশিন রয়েছে, সেই মেশিনের উপরে একটা ছবি বের করে, ছবি তৈরি করে। এই ছবিটার মধ্যে ইনফরমেশন থাকে, তথ্য থাকে। এই তথ্যগুলো শুধুমাত্র এই শ্যাডোকে গবেষণা করে, শ্যাডোকে বিশ্লেষণ করে, এই ইকোকে বিশ্লেষণ করে আমরা কিছু প্যাথোলজিক্যাল বিষয় পেয়ে থাকি। এইগুলোই মূলত আল্ট্রাসাউন্ডের উদ্দেশ্য। তো আপনারা সাধারণত দেখবেন আল্ট্রাসোনোগ্রামের স্ট্যান্ডার্ড চেস্ট কালার হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা এবং কালো ছবি দেখলেই আমরা মনে করব না যে মেশিনটা কম দামি মেশিন। অর্থাৎ এটাকে রং করা যায়, এটাকে চেস্ট কালার বলে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ইকোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা যেহেতু এন্ট্রি লেভেলে আছি, সে কারণে আমি 4 ভাগে ভাগ করব না, 3 ভাগে ভাগ করব। সেটা হলো হাইপার ইকুইক, হাইপোইকুইক, অ্যানিকুইক। হাইপার, আপনারা জানেন যে হাইপার টেনশন মানে হলো কি উচ্চ রক্তচাপ। মেডিকেল সায়েন্সের যে কোনো জায়গায় হাইপার যেখানেই আছে, সেখানে মনে করবেন যে উচ্চ মানে বেশি। তাহলে হাইপার ইকুইক মানে বেশি ইকো। বেশি ইকো মানে উজ্জ্বল। তাহলে আমরা যখন আল্ট্রাসোনো মেশিনে সোনোগ্রাফিক্যাল ইমেজে আমরা যখন ইকোজেনিসিটি, এটাকে ইকোজেনিসিটিও বলে, যে ইকোজেনিসিটিটা যখন বেশি দেখব, দ্যাট মিন্স হাইপার ইকুইক। এবং ইকোজেনিসিটি যখন আমরা কম দেখব, কম, তখন এটা হলো হাইপো ইকুইক। তাহলে আমরা হাইপার ইকুইক এবং হাইপো ইকুইক ইকুইক পেলাম। অর্থাৎ হাইপার মানে হলো বেশি, হাইপো মানে কম। হাইপার ইকুইকে হলো উজ্জ্বলতা বেশি, অনেকটা হোয়াইটনেস বেশি থাকে। আমার এখানে ব্রাইটনেসটা আসবে হোয়াইটনেস অ্যান্ড ব্ল্যাক। অর্থাৎ হলো হোয়াইটনেস যদি বেশি থাকে দ্যাট মিন্স হাইপার ইকুইক, আর হোয়াইটনেস যদি কম থাকে সেক্ষেত্রে আমরা হাইপো ইকুইক, তুলনামূলকভাবে কম। কিন্তু যখন আমরা হোয়াইটনেস বা উজ্জ্বল্য যখন একেবারেই পাবো না, তখন আমরা বলবো অ্যানিকুইক। অ্যানিকুইক কেন? অ্যান শব্দটার এখানে অর্থ হলো নো, নো ইকো। অর্থাৎ যেখানে কোনো ইকো নেই, দ্যাট মিন্স ব্ল্যাক শ্যাডো। তাহলে স্যার, আমরা আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। কেউ কেউ একজন তার স্ক্রিন শেয়ার করছিল, এই কারণে আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আরেকবার একটু। আসলে স্ক্রিন আপনার জুমে স্ক্রিন শেয়ার করলে এটা খুব সুন্দরভাবে আমি এক্সপার্টলি করতে পারি, এবং আপনারা একটু অনুগ্রহ করে কনসাস হবেন যে, কারণ আমি যখন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে লেকচারটা দেই, তখন আমি কিন্তু গুগল মিটের মধ্যে থাকি না, এই উইন্ডোর মধ্যে থাকি না। জাস্ট আমি ওই উইন্ডোর মধ্যে চলে যাই।
তো এর জন্য আমি বলতে পারি না। সবাই একটু ভিডিও ক্যামেরা অফ করেন, ওই যে কেউ একদম ভিডিও অন করে রাখছেন, এখানে ভিডিওর কিছু নেই ভাই, একটু অফ করেন ভিডিও, এই জন্য ভিডিও অন করে রাখছেন। হ্যাঁ আচ্ছা, সবাই অফ করছে। জি জি, ধন্যবাদ। এবার আবার একটু অন করেন স্যার স্ক্রিন। হ্যাঁ, আমি করে দিচ্ছি ইনশাল্লাহ। তো ধন্যবাদ আরিফ স্যার, আপনি আমাকে আনিস স্যার ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো আমরা তাহলে এটা আমি দেখব। এবার আমরা চলে যাব মূল ইমেজে। ইমেজ কি বলে আমরা দেখুন, এখানে আমরা একটা আল্ট্রাসোনোগ্রামের একটা ইমেজকে আমরা নিয়ে এসেছি এবং এই ইমেজটাকে কাল্পনিকভাবে আমরা ট্রান্সডুসার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কার্বেলাইনার ট্রান্সডুসার, এই যে ট্রান্সডুসার এভাবে ঠিক ত্রিমাত্রিকভাবে এভাবে করে এই আল্ট্রাসোনো অর্থাৎ হলো আল্ট্রাসাউন্ড এটাকে প্রসারিত করে। এই আল্ট্রাসোনোটা যখন এই আলোটা হয় তখন আমরা এই দেখেন আমার স্ক্রিনের বাম পাশে আপনাদের দেন ব্ল্যাক, এখানে অ্যানিকুইক দেওয়া আছে, ঠিক এইভাবে হবে। হাইপো ইকুইক এই ব্ল্যাকের চেয়ে অনেকটা স্বচ্ছ, আর হাইপার ইকুইক মানে হলো পুরো স্বচ্ছ। এবং এক্ষেত্রে অ্যানিকুইক আমরা কি দেখতে পাই? অ্যানিকুইকগুলো আমরা সাধারণত সিস্ট, গলব্লাডার, ভেসেলস এগুলো দেখতে পাই। এখন প্রশ্ন হলো যে সিস্ট, গলব্লাডার, ভেসেলস এগুলো কেন অ্যানিকুইক হয়, অর্থাৎ এগুলো কেন ব্ল্যাক শ্যাডো হয়? অর্থাৎ হলো যে গল ব্লাডারের মধ্যে আমরা জানি বাইল থাকে, দ্যাট মিন্স বাইল ইজ দ্য লিকুইড থিংস, অর্থাৎ যত লিকুইড থিংস আছে সেখানে আমরা ইকো পাবো না, কম পরিমাণ ইকো পাবো। যখন আমরা ইকো পাবো না দ্যাট মিন্স এটা হবে ব্ল্যাক। তাহলে সিস্টগুলোতেও আমরা সাধারণত দেখি যে এরা ব্ল্যাকিশ হয়, এবং গল ব্লাডারে এবং ভেসেলগুলোতেও অবশ্যই যেহেতু এখানে লিকুইড আছে সেহেতু এখানে নো ইকো। নিউপ্লাজমে সাধারণত আমরা দেখব যে হাইপোইকুইক হয়, এবং লিম্ফোমা এবং স্টোনস এগুলোর ক্ষেত্রে সাধারণত হাইপারইকুইক দেখা যায়। এবং এক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে যখন আমরা কোলেলিথিয়াসিস আলোচনা করেছি তখন আমি বলেছিলাম যে স্টোনকে ইকোভেদ না করতে পারায় স্টোনের যে ইকোজেনিসিটির পোস্টেরিয়ারলি আমরা দেখতে পাই, শ্যাডো দেখতে পাই, এবং শ্যাডোটা হয় ব্ল্যাক, অর্থাৎ কি অ্যানুইকিক অ্যাকুইক অথবা হাইপোইকুইক শ্যাডো আমরা দেখতে পাই। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্ট্রাসোনোগ্রামের ইমেজ বিশ্লেষণ করতে গেলে আমাকে এই তিনটা বিষয় খুব ভালো করে জানতে হবে। সেটা হলো হাইপারইকুইক মানে বেশি উজ্জ্বল, এবং হাইপোইকুইক মানে হলো তুলনামূলক কম উজ্জ্বল, এবং অ্যানিকুইক বা নো ইকো মানে হলো একেবারে ব্ল্যাক। তো আমি আজকে শুধু এই আলোচনা আমরা এই পর্যন্তই আলোচনা করব। আরও অনেক আলোচনা এর আগে করেছি, আপনারা যারা পাননি তাদের জন্য মূলত এই আলোচনাটা আমি করেছি। তো এখন আমরা যে আলোচনাটা করব সেটা হলো লিভার নিয়ে। লিভারকে আমরা কিভাবে স্ক্যান করব, লিভারের রিপোর্ট কি করব, রিপোর্টে কি কি আছে, এবং সর্বশেষ হোমিওপ্যাথিক্যালি আমরা এই আল্ট্রাসোনোগ্রাম বা এই রিপোর্টকে কিভাবে ইউটিলাইজ করতে পারি সে ব্যাপারে আমরা আলোচনা করার আশা রাখছি ইনশাআল্লাহ। তো এবার দেখুন, আমি লিভার অ্যানাটমির যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব সেটা হলো আমাদের প্রথমেই আমাদের লিভারের সাইজ নিয়ে কথা হবে, তারপর গল ব্লাডার এবং কয়েকটি ডাক্ট রয়েছে। সেই ডাক্টের মধ্যে আমরা যদি দেখি সেটা হলো লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট এইগুলো, এবং প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডায়াফ্রাম নিয়ে আলোচনা করব, এবং আমরা এটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন যে এটা একটা গাছের মতো, জাস্ট লাইক আ ট্রি, অ্যান্ড ডাক্টস আর লাইক আ ব্রাঞ্চেস অফ ট্রি। সো আমরা যদি
লিভারের ডাক্টসগুলোকে আমরা দেখি, তাহলে আমরা দেখব, যখন আমি আপনাদের নেক্সট ইমেজে নিয়ে যাব তখন আমরা ওখানে দেখব যে ঠিক একটা খরগোশের মাথার মতো একটা ইমেজ আমরা পাবো। এটাকে বার্নি সাইন বলে। এর আগে আমি আপনাদেরকে লিভারের কোয়ালিথিওসিস ইন্ডিকেট করার জন্য, ডিকটেট করার জন্য আমরা মারফিজ সাইন আপনাদেরকে বলেছিলাম। সেটা আমি আজকে দেখাবো আপনাদের প্রশ্নোত্তর পর্বে ইনশাআল্লাহ। তো এরকম সাইনগুলো আমাকে দেখতে হবে, এবং মূলত এই লিভারে আলট্রাসোনোগ্রামে কয়েকটা বিষয় আমরা খেয়াল করব। সেটা হলো লিভারের সাইজ, গল ব্লাডারে স্টোন, নো স্টোন, স্লোজ, এরপরে রয়েছে ইনলার্জমেন্ট অফ লিভারে আমাদের ডাক্টগুলো বেশি কম হওয়া, প্যানক্রিয়াস ইনলার্জমেন্ট হওয়া, স্টোন হওয়া, ইত্যাদি ইত্যাদি। মূলত এই সব অসুখগুলোকে, প্রায় অনেকগুলো লিভারের অসুখ আমরা দেখতে পাই, এইগুলোকে আমরা দুভাগে সোনোগ্রাফিক্যালি আমরা ভাগ করতে পারি। একটা হলো অ্যাকুইট প্যারেনকাইমাল ডিজিজ এবং এটা হলো ক্রনিক লিভার ডিজিজ। তো সুতরাং আপনাদের সুবিধার্থে আমি এখানে লিভারের লোকেশনটা, যদিও স্যার আলোচনা করেছেন, আমি একটু ইমেজে আপনাদেরকে আবার একটু শেয়ার করতে চাই। লিভারের লোকেশনটাকে যদি আমরা কল্পনা করি বা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট I know, or I could perceive that you understand region of abdomens. অ্যাবডোমেনের রিজনগুলো আপনি জানেন, আর না জেনে থাকলে আজকে, না জেনে থাকলে আগামীকালকে ভালো করে পড়ে নেবেন। এগুলো আলোচনার অনেক কিছু নাই। তারপর আমি বলবো যে আমরা কাল্পনিকভাবে আমাদের পেটটাকে 9টি ভাগে ভাগ করতে পারি, এবং এই 9টি ভাগের উপরিভাগে যদি আমরা চিন্তা করি, সেখানে আছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, ইপিগ্যাস্ট্রিক রিজন এবং লেফট হাইপোকন্ড্রিক রিজন। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন আপনারা ছবিতে যেটা দেখতে পান তার উল্টাটা আপনারা নেবেন, অর্থাৎ আমার ছবিতে যেটা ডান দিকে সেটাকে আমরা বাম দিকে নেব, অর্থাৎ বাম দিকে হবে সাধারণত, আর বাম দিকেরটা ডান দিকে হয়। তো এখন দেখুন যে লিভারের অবস্থানটা হলো আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে এবং রাইট ইপিগ্যাস্ট্রিক রিজনে, এবং কখনো কখনো এটা লিভারের যে সেকেন্ড লোব রয়েছে, স্মলার লোব রয়েছে, সেটার কিছু অংশ লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে যায়। তো মেনলি লিভারের অবস্থানটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে এবং ইপিগ্যাস্ট্রিক রিজনে। এখন যদি আমরা লিভার স্ক্যানিং করতে যাই, আমি পিছনের আলোচনায় ট্রান্সডুসার এর আলোচনা করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এটাকে রেখে দিয়েছি এখানে আলোচনা করার জন্য। চিত্রে যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা খুব উজ্জ্বল না হলেও একটা কলমের মতো, এটা আপনারা সবাই পরিচিত। এটাকে বাম দিকে লংগিচুডিনাল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা মানে খাড়াভাবে, আর চ্যাপ্টাভাবে বা ট্রান্সভার্স, এই দুটো বিষয় আমরা আলোচনা করি, এবং এই দুটো বিষয় আমাদের মাঝে মাঝেই কথা বলা হবে যে এটা ট্রান্সভার্সলি ধরতে হবে, লংগিচুডানলি ধরতে হবে, এগুলো আমরা বলবো ক্লোকওয়াইজ ধরতে হবে। ক্লোকওয়াইজ মানে হলো ঘড়ির কাঁটার দিকে, এবং এন্টি ক্লোকওয়াইজ মানে হলো ঘড়ির কাঁটার বিপরীতে। এগুলো প্রায় প্রায় আলোচনা হবে, এই টার্মগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো যাই হোক, আরও অনেক আলোচনা রয়েছে, পোর্টাল হ্যাপাটিস, পোর্টাল ট্রেট, পোর্টাল ভেইন, হ্যাপাটিক আর্টারি, হ্যাপাটিক ভেইনস, এগুলো আমি আজকে আলোচনা করব না এই কারণেই, কারণ অনেক আলোচনা বাকি রয়ে গেছে, যেগুলো আমরা টাচ দেব এবং আলোচনা করব। লিভারকে যদি আমরা স্ক্যানিং করতে চাই, লিভারকে যদি আমরা সোনোগ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে আমাদের কিছু প্রিপারেশন দরকার রয়েছে। সেটা হলো 8 থেকে 10 ঘন্টা খালি পেটে থাকা অনেকটা জরুরি। ভরা পেটেও লিভার দেখা যায়, সেক্ষেত্রে অনেক সময় কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের 8 থেকে 10 ঘন্টা অর্থাৎ ম্যাক্সিমাম ফাস্টিং করে যেতে হবে। এবং টেকনিক অর্থাৎ হলো আমাদের স্ক্যানিং টেকনিক হিসাবে 3.5 থেকে
5.5 হার্টজ প্রোব আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা এই টেকনিকটা কোথায় অ্যাপ্লাই করব? সেটা হলো যখন আমরা আল্ট্রাসোনো মেশিনে আল্ট্রাসোনো করি তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোকেশন, রিজনটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন রিজনে আমি প্রোবটা রাখলে কোন ইমেজটা পাবো এটা আমার মাথায় থাকতে হবে। আর এই জিনিসগুলো সাধারণত একদিনে হয় না, প্র্যাকটিসের উপরে অনেক সময় এগুলো চলে আসে। তো আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি নিয়েছি অনলাইন থেকে। তো আমাদের টেকনিকগুলো কি কি সেটা হলো উই হ্যাভ টু প্লেস প্রোব বিলো অ্যান্ড প্যারালেল টু দ্য রাইট সাবকোস্টাল রিজন এবং বাই টিল্টিং দ্য প্রোব টু ডাউনওয়ার্ড। আচ্ছা, আমরা ওটা ইতে যাব না। অর্থাৎ হলো যে আমরা এই টেকনিকটা হলো প্রথম আমার যে 12 রিবস রয়েছে এই 12 রিবসের নিচে এবং সাব কোস্টাল অর্থাৎ কোস্টাল মার্জিনের হালকা নিচে আমরা আমাদের প্রোবটাকে ধরে একটু বাঁকা করব, ডাউনওয়ার্ডে নিচে বাঁকা করে আমরা এটাকে হালকা করে ডানে বামে স্লিপার করে আমরা লিভারকে আমরা দেখতে পাবো। এবং লিভারটা যখন অর্থাৎ হলো ডানে বামে ঘোরানোর পরে যখন আমরা দেখব যে লিভারের ম্যাক্সিমাম সাইজটাকে আমরা পেয়েছি তখন আমরা মেশিনটাকে ফ্রিজ করব, ইমেজটাকে ফ্রিজ করব। হোয়াট ইজ ফ্রিজ? ফ্রিজ হলো যে আমরা যখন কোনো ছবি পাই ছবিটা লাইভ থাকে, অর্থাৎ ছবিটা নড়াচড়া করে, মুভমেন্ট করে। কিন্তু যখন আমরা এই ফ্রিজ বাটন চাপ দেব আমরা একটা কাঙ্ক্ষিত ছবি পেয়ে তখন এই কাঙ্ক্ষিত ছবিটা স্থির হয়ে যাবে। এটাই হলো ফ্রিজ ইমেজ। তো যখন আমাদের এই কাঙ্ক্ষিত ইমেজটা ফ্রিজ হয়ে যাবে তখন আমরা বিভিন্ন মাপঝোপ নিয়ে এটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব অ্যাকচুয়ালি লিভারটা ঠিক আছে কিনা, লিভারটা কি বড় হয়ে গেছে কিনা, কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা, ইকোজেনিসিটি আছে কিনা, এগুলো আমরা খেয়াল করব। তাহলে আমরা আপনারা দেখতে পেলেন যে 12 রিবস থেকে একটু সামনে গিয়ে আমরা সাব কোস্টাল মার্জিনে এই প্রোবটা ধরবো এবং আল্ট্রাসোনো করব। এখন নেচার অফ লিভার শ্যাডো আর ইকো, অর্থাৎ লিভারের যে ইকোগুলো আমরা পাই বা শ্যাডো পাই, আমি আপনাদেরকে বলে রাখি যে আমি শ্যাডো কথাটা আসলে সোনোগ্রাফির সাথে ইউজ করাই উচিত না, কিন্তু আমি এই জন্য ব্যবহার করতেছি। সেটা হলো যে আমরা একটু এইসব ব্যাপারগুলোতে খুবই নতুন, যার কারণে বুঝতে সুবিধা হয়। আপনি যদি বুঝতে পারেন তাহলে এটাকে ইকো হিসাবে ব্যবহার করবেন। তো নেচার অফ লিভার শ্যাডোটা কীরকম হয়? হোমোজেনাস হয়ে থাকে উইথ ফাইন গ্রানুলার ইকোস, অর্থাৎ একটা ফ্রেশ কালারের একটা হয়, অনেকটা হাইপোইকুইক হয়ে থাকে, কখনো কখনো হাইপার ইকুইক হয়, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন যে এখানে একটা আমরা অসুস্থ লিভার আমরা দেখতে পাচ্ছি। এটা হলো যে স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স আমরা দেখলাম যে লিভারটা দেখতে ঠিক এরকমের। আমরা প্রথমে যখন ফার্স্টলি আমরা স্ক্যান করতে যাই তখন লিভারটা ঠিক এভাবে দেখায়। ডানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন নিচে একটা কেমন একটা দাগ রয়ে গেছে, ঢেউ খেলানো দাগ। এই ঢেউ খেলানো দাগটা হলো ডায়াফ্রাম। আমাদের পেটে একটা অংশে ডায়াফ্রাম রয়েছে, ডায়াফ্রাম এবং লিভার এটাকে একটা পার্টিশন করে রেখেছে। এই পার্টিশনটা আমরা দেখতে পাই। তো এই পার্টিশনটা যে আমরা দেখতে পাই এই পার্টিশনটাকে আমরা আড়াভারি পার্টিশনটা থেকে ভিতর থেকে ধরে যেখান থেকে আমরা লিভার পেয়েছি, ট্রান্সডিউসার যেখান থেকে আমাদের সাউন্ড দিয়েছে, এই যে ঠিক এখান থেকে ধরে আমরা এখানে এই মাপটা নেব এবং এই মাপটা কিভাবে হবে সে ব্যাপারে আমি আলোচনা করব ইনশাল্লাহ, আপনারা একটু ধৈর্য ধরবেন। তাহলে আমরা এই যে লিভারটা আমরা পেলাম, ওখানে যে পেলাম, এখানে কিছু জিনিস আমরা এই লিভারের মধ্যে পাই। যে লিভারের প্যাথোলজিটাকে যদি আমরা দেখতে চাই
সেক্ষেত্রে আমি গল ব্লাডারকে আমি আলাদা আলোচনা করব, এই জন্য আমি গল ব্লাডারকে হাইলাইট করছি না। গল ব্লাডার যেহেতু কোলিথিয়াসিস আলোচনা হয়েছে, তো এখানে লিভার আল্ট্রাসাউন্ডের মধ্যে কিছু পার্ট আমাদেরকে আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে। সেই মনে রাখার জন্য আমরা এখানে দেখব যে পোর্টাল ট্রেড নামে একটা ভেইনস রয়েছে, সেটাকে আমরা দেখব যে লিভার যখন আমরা স্ক্যানিং করব সাবকোস্টাল মার্জিনে মিড ক্লাভিকুলার লাইনে, তখন আমরা ইন্ডিকেট করে যে দেওয়া আছে ঠিক এভাবে দেখা যায়। তো এরপরে আমরা পোর্টাল ট্রেড যদি আমরা এটাকে জুম করে দেখি, তাহলে আমরা এখানে যেটা আমি বলেছি এর আগে, যে এখানে এটা মিকি মাউস সাইন। হোয়াট ইজ মিকি মাউস সাইন? আমরা যদি মিকি মাউস সাইন বুঝতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে মিকি মাউসের কাছে। মিকি মাউস কি আমাকে কেউ বলতে পারেন? এখানে আছেন? হোয়াট ইজ মিকি মাউস? কেউ জানেন না, না? আসসালামু আলাইকুম স্যার, মিকি মাউস একটা কার্টুনের নাম। মাহবুবা জান্নাত, তো কার্টুন যারা দেখে না তারা তো আসলে, আমি কার্টুন দেখি মাঝে মধ্যে, এই জন্য আমি বলতে পারতেছি। যাই হোক, তো মিকি মাউস একটা কার্টুন, আমরা কার্টুনটাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরুন। মিকি মাউস, রাইট? আমরা অনেকগুলো মিকি মাউস দেখতে পাচ্ছি। ওকে, এটা একটা জনপ্রিয় কার্টুন, টম অ্যান্ড জেরির মতো। এখানে কার্টুনটাতে আমরা দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা হলো, এখানে দেখবেন যে দুটো ঝুঁটি রয়েছে, আর একটা লম্বা একটা মাউথ রয়েছে, মুখ রয়েছে, মুখমণ্ডল এবং দুটা, এই তিনটা জিনিস দিয়ে আমরা কিছু জিনিস মনে রাখবো। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো র্যাবিট বা বানি। এখানে দেখেন যে এই যে খরগোশটা দেখা যাচ্ছে, আমি একটা খরগোশ নিলাম, মাই ফেভারিট পেট অলসো। তো এই খরগোশটাকে দেখেন যে দুটো কান, এই দুটো কান দিয়ে আমরা তিনটা হেপাটিক ভেইনের কথা আমরা দেখব, এবং এগুলো নিয়ে আমি আলোচনা করব। তা আপনারা শুধু একটু খরগোশটা দেখে রাখেন। বানি, এটাকে বানি সাইন যখন আমরা পড়াবো, তখন আমরা দেখবেন যে এই খরগোশের দুটো মাথা, মানে দুটো কান আছে লম্বা, এবং একটা মাউথ রয়েছে। আর মিকি মাউসের দুটি গোল কান রয়েছে এবং একটা মুখ রয়েছে। এই দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো টেকনিক। তো এখন যাই হোক, এখানে আমরা এই পোর্টাল ট্রেডকে দেখতে গিয়ে আমরা যে জিনিসটা পেলাম, সেটা হলো, দেখেন যে ছবিটাকে ইমেজ জুম করা হয়েছে, যার কারণে আমরা এটাকে ভালো করে দেখতে পাবো না, মানে একটু ইকোজেনিসিটি বেশি হয়েছে। তা এখানে মাউথ, যেটা এই মাউথ মিকি মাউসের, এই মাউথ বা মুখমণ্ডলটা এই যে আমরা দেখতে পাচ্ছি হাইপোইকুইক, এই হাইপোইকুইক রয়েছে পোর্টাল ভেইন। লিভারের মধ্যে একটা পার্ট পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, এটা হলো একটা কান, আর কমন বাইল ডাক্ট, এটা হলো আর একটা কান। তাহলে এই দুটা কান আমাদেরকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে হলো যে একটা হলো কমন বাইল ডাক্ট, আরেকটা হলো হেপাটিক আর্টারি, এবং মিডলে যে বড় হোলের মতো দেখা যাচ্ছে এবং হাইপোইকুইক যে অংশটা রয়েছে, সেটা হলো পোর্টাল ভেইন। তাহলে আমরা মিকি মাউস সাইনটাকে আমরা আয়ত্তস্থ করলাম। এরপরে আমরা কি দেখব, সেটা হলো পোর্টাল ভেইন এবং হেপাটিক ভেইন, এই দুটো ভেইনকে আমরা অনেক সময় ভুল করে ফেলি। অর্থাৎ আল্ট্রাসনিক ইমেজগুলো সবসময় এক হবে না, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে এরকম ছোট ছোট নালার মতো দেখা যাবে। এবং
পোর্টাল ভেইনকে অনেক সময় হেপাটিক ভেইন বলে ফেলি আমরা, আবার অনেক সময় হেপাটিক ভেইনকে পোর্টাল ভেইন বলে ফেলি। তাহলে এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা পোর্টাল ভেইন না, এটা হেপাটিক ভেইন? সেটা হলো পোর্টাল ভেইনের ব্রাইটনেস বা ইকুজিনিস ওয়াল, একটা ওয়াল রয়েছে, অর্থাৎ মানে এই এটার চারদিকে একটা বাউন্ডারি রয়েছে এবং বাউন্ডারিটা অনেকটা মোটা দেখা যাচ্ছে। আপনারা দেখবেন যে এই বাউন্ডারিটা দেখা যাচ্ছে, যে লাল যে একটা অ্যারো দিয়ে দেখানো যাচ্ছে, একটা বাউন্ডারি রয়েছে, একটা ওয়াল রয়েছে মোটা। অপরদিকে হেপাটিক ভেইনে আমরা কোনো ওয়াল দেখতে পাই না। তাহলে আমরা কি আলোচনা করলাম? সেটা হলো আমরা এই লিভারটাকে প্রথমে ভিজুয়ালাইজ বা অ্যাপিয়ারেন্স করব ইমেজ হিসাবে। সেক্ষেত্রে আমাদের 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং সময় দরকার হবে। এবং এই টেকনিকটা আমরা কি করব, যে কোস্টাল মার্জিন আছে সেই মার্জিন একটু নিচে অর্থাৎ সাবকোস্টাল রিজনে আমরা প্রোবটা রাখব। রাখার পরে আমরা মুভ করব, স্লাইডিং করব এবং একটু বাঁকা করে নেব, যাতে করে লিভারটা আমরা ভালো করে দেখতে পারি। এরপরে নেচারটা আমরা জানলাম, সাধারণত ইকোজেনিসিটি থাকে আমাদের লিভারে। তারপর আমরা মিকি মাউস সাইন, এটাকে আমরা দেখলাম যে মিকি মাউসে যেমন দুটা ঝুঁটি রয়েছে বা কান রয়েছে, যাই বলি না কেন, সেটা হলো একটি হলো আমরা বাম দিকে পাবো কমন বাইল ডাক্ট এবং বাম দিকে পাবো কমন বাইল ডাক্ট এবং ডান দিকে পাবো আমরা হেপাটিক আর্টারি, এবং হেপাটিক আর্টারির ঠিক নিচে আমরা পাবো পোর্টাল ভেইন। এগুলো মেশিন দিয়ে যখন আপনি স্ক্যানিং করবেন তখন এটা আপনার দেখতে ভালো লাগবে এবং আপনাকে খুব আবিষ্কার করেছেন কিছু, এরকম মনে হবে। তো যাই হোক, আমি এরপরে যেটা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই সেটা হলো আমরা একটু নিচে যেতে হবে। আচ্ছা, এখানে দেখেন মেজারমেন্ট অফ লিভারে আমি এটা পড়াবো আপনাদেরকে। তো এখানে দেখবেন যে, আচ্ছা আমি আগের ইমেজটা নিই। এই ইমেজটা দেখেন যে আপনারা যে ডায়াফ্রামের যে লাইনটা রয়েছে, ডায়াফ্রামের নিচে আমরা দেখতে পাবো, স্টোমাক দেখতে পাবো, তারপর হলো প্যানক্রিয়াস দেখতে পাবো, তারপরে আমরা দেখতে পাবো ভার্টিব্রা। এগুলো আমি দেখাবো। তো এই যে লিভারটা রয়েছে, এই লিভারটাকে আমরা ওভাবে দেখব। তো মিকি মাউস সাইনকে আমরা যদি এভাবে দেখি, মিকি মাউস সাইন, এটা ছবিটা ক্লিয়ার না, তো রাইট ইয়ার অর্থাৎ ডান কান, ওটাকে কান বলে আর কি, কমন বাইল ডাক্ট, এবং লেফট ইয়ারে হলো হেপাটিক আর্টারি, ফেসটা হলো পোর্টাল ভেইনস। তো লিভারে বেসিক কিছু বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো, যে কী কী বিষয়গুলো আমাদের খুব বেশি আমাদের নজরে নিতে হবে। সেটা হলো, আমি আপনাদেরকে মিকি মাউস সাইন পড়িয়েছি এই জন্য যে মিকি মাউস সাইনটা আমরা এখন আলোচনা করব। সেখানে দেখেন যে যখন আমরা সাবকোস্টাল রিজনে প্রোবটা রেখেছি তখন আমরা এরকম একটা ইমেজ পাবো। তো ইমেজটাকে আমরা যদি বিশ্লেষণ করি, দেখেন এখানে গল ব্লাডার লেখা আছে ছবির উপরে। গল ব্লাডারটাকে বিশ্লেষণ করে দেখবেন যে গল ব্লাডারটা নো ইকো, অ্যানিকুইক। এখন এই গল ব্লাডারের মধ্যে যদি পাথর থাকে, স্টোন থাকে, এটা একটা শ্যাডো দিবে, ইকোজেনিসি। মানে আমরা যেটা দেখলাম, আমরা একটু উপরে চলে যাই, সেটা হলো যে এই যে এখানে লিম্ফোমা এবং স্টোনগুলো তো সাধারণত হাইপারিকুইক থাকে। তো হাইপারিকুইক থাকার পরে এর সামনের দিকে আমরা পাবো, ব্ল্যাক শ্যাডো পাবো, অ্যানিকুইক শ্যাডো পাবো। তো যখন আমরা এই অ্যানিকুইক শ্যাডো পাবো তখন আমরা মনে করব যে এর মধ্যে স্টোন রয়েছে। তো গলব্লাডার, লিভারের মধ্যে গলব্লাডারের একটা বিশেষ প্যাথোলজি, সেটা হলো স্টোন, যেটাকে কোলিলিথিয়াসিস বলে থাকে ক্লিনিক্যালি। তো এই স্টোনকে আমরা এভাবে দেখতে পারবো।
আমরা স্ক্যানিং করে, তাহলে নো মানে অ্যানিকুইকের মধ্যে, অর্থাৎ যেখানে কোনো ইকো নাই, হাইপোজেনিসিটি রয়েছে, ইকোজেনিসিটি কম রয়েছে, এবং এখানে যদি আমরা ইকোজেনিসিটি দেখি, অর্থাৎ কি উজ্জ্বলতা দেখি, দ্যাট মিনস আমরা প্রথমেই ধারণা করে নেব হয়তো পাথর রয়েছে বা স্লোজ রয়েছে। স্লোজ মানে হলো আমরা এখানে ডিব্রিজ বলতে পারি, কোনো কিছুর অবশিষ্ট অংশ পড়ে রয়েছে, এরকম কিছু আমরা স্লোজ মনে করতে পারি। তো আমরা লিভারের ভিতরে আমরা পেলাম গল ব্লাডার, এবং এই লিভারের আর একটা মানে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো কমন বাইল ডাক্ট, মিকি মাউস সাইন যেটা বললাম, যে দেখেন এই যে দুটা কান এবং এটা মুখ, তাহলে পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি, কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট এবং হেপাটিক আর্টারির বৈশিষ্ট্য হলো যে এখানে ইকোজেনিসিটি আছে, ইকোজেনিসিটি উইথ নো ইকো, অর্থাৎ কি হাইপোইকুইক, অর্থাৎ হলো যে আমরা ইকোজেনিস্টিক ওয়াল পাবো এবং এর মধ্যে আমরা পাবো হাইপোইকুইক, অর্থাৎ কি এর মধ্যে হালকা মানে নো ইকো আছে। কেন নো ইকো? কারণ এই ডাক্টগুলোর মধ্যে আমি এর আগেই বলেছি যে ডাক্টগুলোর মধ্যে লিকুইড থাকে, তো গল ব্লাডারের মধ্যে বেশি থাকে, যার কারণে এটা বেশি ব্ল্যাক, নো ইকো। এর মধ্যে কম থাকে, এ কারণে এটা কম হাইপো ইকুইক বা হাইপার ইকুইক হতে পারে। একেবারে যখন কম থাকে তখন এটা হলো হাইপার ইকুইক, এবং যখন মিডিল অবস্থায় থাকে হাইপো ইকুইক। এরপর আসেন যে যেগুলো খুব বেশি আপনি আল্ট্রাসনিক প্রোবটা ধরলেই আপনি খুব বেশি দেখতে পাবেন, সেটা হলো ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভাটাও সাধারণত আমরা অ্যানিকুইক দেখতে পাই, এবং তার নিচে রয়েছে অ্যাওর্টা। তাহলে আমরা আল্ট্রাসনিক ইমেজটাকে আরেকবার একটু কল্পনা করি, আমরা ভালো করে দেখি। আমরা ডান দিকে, অর্থাৎ আমার কাছে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটার আমাদের চোখে সাধারণত বাম দিকে দেখালেও এটা যেহেতু মিরর, সেহেতু এটা কিন্তু বিপরীত, আমরা আগেও বলেছি। তাহলে আমার ডান দিকে রয়েছে লিভার আর এর রাইট লোবের একেবারেই নিচে আমরা পাবো মিকি মাউস সাইন। দ্যাট মিন্স এই মিকি মাউস সাইনের মধ্যে আমরা যেটা পাই খুঁজে সেটা হলো কমন বাইল ডাক্ট। এটা হলো কমন বাইল ডাক্টটাকে পাবো আমরা ডান দিকে, এবং হেপাটিক আর্টারিকে পাবো আমরা বাম দিকে। এবং হেপাটিক আর্টারি এবং কমন বাইল ডাক্টের নিচে, দুই কানের নিচে সংশ্লিষ্ট আমরা পাবো মাউথ মিকি মাউসের, যেটা হলো পোর্টাল ভেইন। তাহলে আমরা কি পেলাম যে মিকি মাউসের যে দুটি মাথা রয়েছে, সেই মাথার একটি হলো হেপাটিক আর্টারি, আর একটা হলো কমন বাইল ডাক্ট। এবং যখন আপনি এই কমন বাইল ডাক্টকে আরও বড় করে দেখতে চাবেন, তখন তাকে আপনি ওই ইমেজটাকে কিভাবে কাছে নেওয়া যায়, ওটা আপনি প্রোবটাকে ঘুরালি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর আসি প্যাথোলজি অফ লিভার আল্ট্রাসাউন্ড, অর্থাৎ লিভার আল্ট্রাসাউন্ডে আমরা কি কি প্যাথোলজি পাই। এটা খুব গুরুত্বপূর্ণ, এই আগের বিষয়গুলো যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং জেনে রাখা ভালো ছিল যারা আপনারা ডাক্তার আছেন। তো এইটা প্যাথোলজি, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাথোলজিকে আমরা অ্যাকিউট যে ডিজিজ রয়েছে সেই ডিজিজের আন্ডারে আমরা কয়েকটা রোগ পাবো। সেগুলো কি? সেটা হলো যে অ্যাকিউট হ্যাপাটাইটিস, ইনলার্জমেন্ট অফ লিভার, হাইপোইকুইক প্যারেনকাইমা, অ্যাসোসিয়েট ফাইন্ডিংস, সেগুলোর মধ্যে যে থিক গল ব্লাডারের যে ওয়াল রয়েছে সেটা একটু মোটা হয়ে যাওয়া, স্লোজ উইদিন দ্য গল ব্লাডার লুমেন। এর আগে আমি স্লোজের কথা বলেছি। তো এইগুলো আমরা সাধারণত দেখতে পাবো। প্রথমে আমরা অ্যাকিউট লিভার প্যারেনকাইমাল ডিজিজের মধ্যে, অর্থাৎ অ্যাকিউট হ্যাপাটাইটিসের মধ্যেই আমরা এই 4-5টা প্যাথোলজি দেখতে পাবো। আরও গুরুত্বপূর্ণ কোনো প্যাথোলজি রয়েছে, সেই প্যাথোলজিগুলো আমরা লিভার ক্রনিক ডিজিজে আলোচনা করব, অর্থাৎ নেক্সট ক্লাসে আলোচনা করব। অনেকগুলো রিপোর্ট আলোচনা করতে হবে, তাও মোটামুটি 1-1.5 ঘন্টা চলে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য এই আলোচনা করব। তো ইনলার্জমেন্ট অফ লিভার ইনলার্জমেন্ট কি? আপনারা
ওয়ার্ড দ্বারাই বুঝতে পেরেছেন যে লিভারটা বড় হয়ে যাওয়া। অ্যাপিয়ারেন্স অফ সোনোগ্রাফিক ইমেজ অফ লিভার more than in case of male 14 centimeter, in case of female 13 centimeter, and in case of healthy person 15 centimeter, called hepatomegaly or enlarged liver. এখানে শ্রদ্ধেয় ডক্টর হারুন স্যার আলোচনা করেছেন 14 সেন্টিমিটার 15 সেন্টিমিটারও আপনারা বলেছেন, সব ঠিক আছে। তো এখানে আমি আবার 13 সেন্টিমিটার বলেছি, 14 সেন্টিমিটার বলেছি। এখানে কিছু জিনিস ভ্যারিয়েবল রয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল বিহাইন্ড ইনলার্জমেন্ট অফ লিভার অর বিহাইন্ড মেজারিং দ্য লিভার? অর্থাৎ লিভারকে যদি আমরা স্ক্যানিং করতে যাই, এর ইনলার্জমেন্টটাকে যদি আমরা অ্যালো করতে যাই, তাহলে আমাদেরকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হলো যে স্ট্রাকচার অফ পেশেন্ট। আমি যে পেশেন্টকে নিয়ে কথা বলছি, যে পেশেন্টকে আমি স্ক্যানিং করতেছি, সেই পেশেন্টটার প্রকৃতি কেমন আপনারা জেনে থাকবেন। সেটা হলো একটা মানুষ যেরকম, একটা মানুষের শরীর যেমন, তার সাথে সামঞ্জস্য রেখে একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়ে থাকে। যেমন আমরা 5 এইজের যে বেবিটা, তার 5 সেন্টিমিটার, 10 আপ টু 10, সেখানে আমরা 10 সেন্টিমিটার দেখব। এবং এর উপরে যেগুলো আছে সেগুলো ইন কেস অফ ফিমেল সিম্পল স্ট্যান্ডার্ড। আমরা যে এশিয়ান যে আমরা আছি, বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ, এদের সাধারণত এই 13 সেন্টিমিটার ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড দেখা যায়। যদি সে স্বাস্থ্য ভালো থাকে মহিলা, তাহলে তার 14 সেন্টিমিটারও আমরা নর্মাল মনে করব। এটা বোঝা যাবে আপনি লিভার স্ক্যানিং করে যদি দেখেন যে এর মধ্যে অ্যাবনর্মালিটি দেখা গেছে এবং আরও কিছু অ্যাবনর্মালিটি রয়েছে, হাইপোইকুইক প্যারেনকাইমা রয়েছে, এগুলো যখন অ্যাসোসিয়েট কিছু জিনিস আপনি পেয়ে যাবেন, দ্যাট মিনস আপনি মনে করবেন যে না, দিস ইজ হেপাটোমেগালি। অর্থাৎ আমি 15 সেন্টিমিটার একটা মেলকে নর্মাল বলবো তখনই যখন তার সুঠাম স্বাস্থ্য দেখব, আদারওয়াইজ কোনো লিভারের যে সাইন সেগুলো আমি পাবো না। তো মূলত আমাদের বাংলাদেশ তথা এশিয়ান কান্ট্রিগুলোর জন্য সাধারণত এইগুলোকে আমরা ধরতে পারি। তো যেহেতু তাহলে আমরা এগুলো নির্ভর করে একজন সোনোগ্রাফার, অর্থাৎ যিনি আল্ট্রাসাউন্ড করেন, তিনি কি ডায়াগনোসিস করলেন, কি বুঝলেন লিভারটা দেখে, এইটাই হলো মূল বিষয়, যেগুলো আমরা আপনাদেরকে পিকচারে আমি দেখাবো। তাহলে সাধারণত স্ট্যান্ডার্ড যদি আমরা ধরতে যাই যে 15 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটারের চেয়ে বেশি যখন আমরা কোনো লোকের লিভারকে বেশি বড় দেখি, দ্যাট মিনস আমরা ধরে নেব ইনলার্জমেন্ট অফ লিভার। এবং ইনলার্জমেন্ট লিভারটা কেন হয়, অর্থাৎ হলো যখন অ্যাকুইট হ্যাপাটাইটিস হয় তখন আমরা এই ইনলার্জমেন্ট অফ লিভারটা আমরা এটা আলোচনা করব ইনশাল্লাহ। তো মেজারমেন্টটা আমরা আলোচনা করি। সেটা হলো আমরা এখানে দেখব যে 14 সেন্টিমিটার প্লাস 1.7 সেন্টিমিটার কম বেশি এগুলো বলা হয়েছে। তো আমরা সাধারণত বাংলাদেশের 14 সেন্টিমিটারকেই আমরা পুরুষের ক্ষেত্রে আমরা দেখেছি। আপনি যদি মনে করেন যে না লিভারটা ভালো আছে কিন্তু তার স্বাস্থ্য অনুযায়ী 15 সেন্টিমিটারে নর্মাল নিতে পারেন, নো ম্যাটার, তো সে বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে। তো এখন দেখেন যে আমরা ঠিক আড়াআড়িভাবে একটা ইমেজ যখন এভাবে পাবো তখন আমরা এই ডায়াফ্রাম থেকে শুরু করে আমরা কৌণিকভাবে এর মাথা পর্যন্ত গ্রীবা পর্যন্ত নেব এবং কখনো কখনো আমরা আড়াআড়িভাবেও মাপ নেই। তো প্রাথমিক অবস্থায় আপনি এটা দিয়েই করবেন এবং সেক্ষেত্রে যদি 16 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, এখানে 16 সেন্টিমিটার দেওয়া আছে ইমেজে, কিন্তু আমি যেটা বলবো যে 15 সেন্টিমিটারের বেশি যখন হবে বা 15 সেন্টিমিটার হবে, দ্যাট মিনস আমরা স্বাস্থ্যের সাথে মিলিয়ে এটাকে আমরা হেপাটোমেগালি বলতে পারবো। কজেস অফ ইনলার্জমেন্ট অফ লিভার, লিভার কেন বৃদ্ধি পায়, আমরা সোনোগ্রাফিক্যালি কেন আমরা এই লিভারটাকে বৃদ্ধি দেখি।
In acute hepatitis, liver scanning show hypoechoic image in liver. অর্থাৎ লিভার সাধারণত ইকোজেনিসিটি রয়েছে, অর্থাৎ কি উজ্জ্বল রয়েছে হালকা হালকা। তো হাইপোইকুইক মিন্স লিভার অ্যাপিয়ার্স ডার্কার দ্যান নর্মাল লিভার। নর্মাল লিভারটা সাধারণত একটা ফ্রেশ স্মুথ একটা ইমেজ দেয়, কিন্তু অ্যাবনর্মাল লিভারটাকে আমাকে স্মুথ না, অনেকটা ডার্ক বা ডার্কার, অর্থাৎ ইকোজেনিসিটির চেয়ে এর মধ্যে কি ডার্ক বেশি দেখা যাবে। কারণ কি নর্মাল লিভার বিকজ ইডেমেটাস ফ্লুইডস লুকস ডার্কার, অর্থাৎ যখন এই লিভারটা বড় হয় ইনলার্জ হয় এর মধ্যে কি কিছু আমরা যে ফোলা বলি, ফোলার সাথে আমরা যে শোধ বলি বাংলায়, এই শোধের সাথে ফ্লুইডের একটা সম্পর্ক রয়েছে। যখন এই ফ্লুইডটা এটার মধ্যে থাকে খুব কম পরিমাণে হইলেও সেই ফ্লুইডটা এখানে হালকা ব্ল্যাক আর অর্থাৎ হাইপোইকুইক ইমেজ তৈরি করে। তো আমরা এই লিভারের অ্যাবনর্মালিটি অর্থাৎ অ্যাকুইট হ্যাপাটাইটিসকে যদি আমরা জানতে চাই, আমরা দেখতে চাই, তাহলে আমরা আরেকটা ওয়ে আছে। প্রথমটা ওয়ে আমি আলোচনা করেছি যে আমরা এই লিভারের যে সাইজ রয়েছে এই সাইজটাকে আমরা মেজার করব। আরেকটা যে পয়েন্ট রয়েছে সেটা হলো যে পোর্টাল ভেইনস। আমি প্রথমেই আপনাদেরকে পোর্টাল ভেইনস নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি। তো এই পোর্টাল ভেইনস যখন আমাদের অ্যাকুইট হ্যাপাটাইটিস হয় তখন আমরা দেখব যে 10 থেকে 15টা ভিজিবল পোর্টাল ভেইন আমরা দেখতে পাবো, আর নর্মালি সাধারণত 3 থেকে 4টা দেখা যায়। এই 3 থেকে 4টা যে ভেনগুলো দেখা যায় এই ভেনগুলোকে আমরা সাধারণত বানি সাইন বা খরগোশ সাইন দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেই খরগোশ সাইনটা কোথায়? এই যে দেখেন, যখন আমরা এটা ডপলার মোডে রয়েছে তখন আমরা দেখব যে এই 4টা পোর্টাল ভেইন রয়েছে, রাইট পোর্টাল ভেইন, লেফট পোর্টাল ভেইন, মিডল ইত্যাদিতে এভাবে করে আমরা কয়েকগুলো অর্থাৎ বেড়ে যাবে আমরা দেখব। কারণ কি এর মধ্যে ইডেমেটাস ফ্লুইড রয়েছে, অর্থাৎ এই ফ্লুইডের কারণে আমরা এই ভেইনগুলোকে উপস্থিত দেখতে পাবো। তো আমরা অ্যাকিউট হেপাটাইটিসের ব্যাপারে আলোচনা করেছি, খুব বেশি বা অনেক আলোচনা করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে না। যেহেতু আমরা নতুন, আমি খুব ডিপলি আলোচনা করি নাই বা করতে চাইনি, জাস্ট আপনাদেরকে ধারণা দিয়েছি। যে গুরুত্বপূর্ণ যেই অংশগুলো আমরা এখন আলোচনা করব সেটা হলো যে দিস ইজ মাই প্রপোজড ডায়াগনস্টিক সেন্টার, অর্থাৎ হলো যে আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, অর্গানিক ডায়াগনস্টিক সেন্টার, সেটাকে আমি নাম চেঞ্জ করে গাজী ডায়াগনস্টিক সেন্টার অথবা অন্য একটা নামে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এটা আমি আগামী মাসে শুরু করবো ইনশাল্লাহ। তো যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হলো যে আমরা একটা রিপোর্ট, আমরা একটা ডেমো আমি এখানে নিয়েছি। এই ডেমোটা একান্তই আমার নিজের ব্যক্তিগতভাবে করা। সেটা হলো যে ডক্টর হারুনা রশিদ স্যার বলছে যে আপনারা নিজেরা একটা আল্ট্রাসাউন্ড মেশিন কিনবেন এবং আপনার চেম্বারে প্র্যাকটিস করবেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। তো আমি যেটা করি বা আমি যেটা করছি সেটা হলো যে আমি ঠেকাঠেকির মধ্যে যাই না, রিপোর্ট দেওয়ার দরকার নেই। আমি আমার যে প্রেসক্রিপশন প্যাড রয়েছে, প্রেসক্রিপশনের প্যাডের বাইরে আমি নিজে কলম দিয়ে লিখে দেই ইউএসজি ফাইন্ডিংস, অর্থাৎ আল্ট্রাসাউন্ডে কী ফাইন্ডিং পেলাম এটা আমি আমার প্রেসক্রিপশনে লিখে দিই আমার জানার জন্য। দ্যাট মিন্স কমেন্টটা শুধু লিখে দিই এবং এভাবে করে আসলে চালাতেই হয় যতক্ষণ পর্যন্ত আমাদের আইন না হচ্ছে। তো কারণ হলে কি আমি এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করি না, এটা আমি আমার পেশেন্টদের রোগ ডায়াগনোসিসের জন্য আমি যে কোনো কিছু একজন চিকিৎসক হিসেবে করতে পারবো যেটা রোগীর জন্য ক্ষতি না বয়ে আনে সায়েন্টিফিক্যালি, সেই অধিকার আমার রয়েছে। তো সুতরাং আমরা যখন একটা আল্ট্রাসনো রিপোর্ট এখানে যেটা পাবেন আপনারা HBS অর্থাৎ হেপাটো বিলিয়ারি সিস্টেম আল্ট্রাসনো যখন আপনারা দিবেন, আমি এটা একটু শিখাই দিই আপনাদেরকে, আপনারা অনেকেই জানেন ডক্টররা। আল্ট্রাসনো দেওয়ার নিয়ম হলো লিখবেন প্রথমে USG, একটা হাইপেন দিবেন, দেওয়ার পরে আল্ট্রাসনো সাধারণত 3 থেকে 4টা আল্ট্রাসনো আমরা কমন, সেগুলো আমি দেখি। প্রথমে আমি নেব PP মানে প্রেগনেন্সি প্রোফাইল,
অর্থাৎ একটা মহিলার, গর্ভবতী মহিলার যখন আপনি আল্ট্রাসাউন্ড দিবেন তখন আপনি এইভাবে লিখবেন পিপি। ইউএসজি যখন পেটকে আপনি সাধারণত যদি আপনি নর্মালি নেন, আপনি আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন নিতে পারেন। এখন লোয়ার অ্যাবডোমেন সাধারণত আমরা দিই, এবং লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে কি রয়েছে? ব্লাডার রয়েছে, তারপর রয়েছে ইউরিনারি ব্লাডার রয়েছে, কিডনি রয়েছে, তারপর রয়েছে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড। এইগুলো আমরা দেখতে পাই সাধারণত লোয়ার অ্যাবডোমেনে। এবং এইচবিএস, ইউএসজি এইচবিএস অর্থাৎ হেপাটো বিলিয়ারি সিস্টেম। এখানে আমরা দেখতে পাবো লিভার দেখতে পাবো, তারপর দেখতে পাবো স্টোমাক দেখতে পাবো, প্যানক্রিয়াস দেখতে পাবো, যেগুলো আমি আলোচনা করলাম ডায়াফ্রামের উপরে যেগুলো আমরা পাবো সেগুলোকে আমরা এই আল্ট্রাসাউন্ড। গুরু একটু ভুল হয়েছে, স্টোমাক দেখতে পাবো না গুরু, গল ব্লাডার। ও সরি সরি সরি, হ্যাঁ না স্টোমাকও, হ্যাঁ গল ব্লাডার তো আছেই অবশ্যই লিভারের মধ্যে, এবং স্টোমাকও গল ব্লাডারের কাছাকাছি থাকে। গল ব্লাডারটা স্টোমাক আমরা এখানে অনেক সময় স্ক্যানিং হয়, এটা ঠিক আছে স্যার। স্টোমাক কিন্তু অনেক স্টোমাকে দেখা পাওয়া যায়। যায় কিনা, আমার প্রশ্ন হচ্ছে, দেখা যায় গেলে ফাইন্ডিংস পাওয়া যায় কিনা? হ্যাঁ না, ফাইন্ডিংস পাওয়া যাবে। ফাইন্ডিং ডিউডোনামের কিছু পার্ট দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যায় স্যার। তো যাই হোক, আচ্ছা, আমার তো ধারণা নাই। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। তো যারা একটু খুব ব্যস্ত না, অর্থাৎ রোগীর প্রতি মনোযোগী হয়, তারা এগুলো ইনক্লুড করে দেয়। আর যারা খুব বিজি তারা ওই যে এইচবিএস এজি দিলে, এইচবিএস দিলে অর্থাৎ হেপাটো বিলিয়ারি সিস্টেম দিলে লিভারটাকে কোনো মতো দেখে তারপর ছেড়ে দিবে। যাই হোক, তো গল ব্লাডার, আরিফ স্যার ধন্যবাদ। গল ব্লাডারটার কথা আমি ভুলে গেছি, কারণ ওই গল ব্লাডারটা আমার মাথায় আছে যে আগামী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, তো গল ব্লাডার আমরা দেখতে পাবো, এবং গল ব্লাডারের পাথর আছে কিনা, কমন বাইল ডাক্টগুলো কেমন আছে, এগুলো আমরা দেখতে পাবো। তাহলে আমরা মনে রাখবো যে আলট্রাসোনোগ্রাম আমরা এভাবে দেব। ইউএসজি মানে হলো আলট্রাসোনোগ্রাফের সংক্ষিপ্ত রূপ, হাইপেন দিয়ে পিপি প্রেগনেন্সি প্রোফাইল, ইউএসজি লোয়ার অ্যাবডোমেন, ইউএসজি এইচবিএস। আপনি এখানে এইচবিএস না দিয়ে যদি ওখানে বলে যান আমি আপার অ্যাবডোমেন দেখবো, তার জন্য কোনো সমস্যা নেই, দেখতে পারবেন। তো যাই হোক, এখন আসি আমরা লিভারের ব্যাপারটা। লিভার প্রথমেই আপনাকে যেটা সোনোগ্রাফিক ফাইন্ডিংয়ে আসবে সেটা হলো লিভার নিয়ে আসবে। লিভারে আমি আপনাদেরকে বলেছি যে 15 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটারের যখন বেশি হবে, দ্যাট মিনস আমরা নিয়ে নেব যে এটা ইনলার্জমেন্ট অফ লিভার বা হেপাটোমেগালি হয়েছে। তো এখানে দেখেন যে 15 সেন্টিমিটার, আমি যে পেশেন্টটাকে নিয়ে এই আলট্রাসাউন্ড রিপোর্টটা করেছি সেই পেশেন্টটার হলো 15.5 সেন্টিমিটার। Parenchymal ecotexture is hypoechic, no focal lesion is seen, intrahepatic vessels are normal. এগুলা সাধারণত বেশি যেটা কাউন্ট হয় অ্যাকুইট হেপাটাইটিসি, সেটা হলো ইনলার্জমেন্টের সাইজটা নেওয়া হয়। ইকোটেকচার ইজ হাইপোইকিক, অর্থাৎ হলো যে প্যারেনকাইমার যে ইকোগুলো রয়েছে সেই ইকোগুলো হাইপোইকিক অর্থাৎ তুলনামূলক ডার্কার, মানে একটু হালকা অন্ধকার অন্ধকার ভাব। এবং এখানে আমরা ইন্ট্রাহেপাটিক ভেসেলস রয়েছে, সেটা আমরা নর্মাল পেয়েছি। তো এখানে দেখুন, এখানে কিছু ভ্যারি রয়েছে। ভেরিয়েবল কি বলেছি আমি এর আগে, যারা স্ট্যাটিস্টিক্স পড়েছেন তারা যে ভেরিয়েবল সম্বন্ধে জানবেন, যারা কম্পিউটারে প্রোগ্রামিং করেন তারাও ভেরিয়েবল সম্পর্কে জানবেন, এবং বিশেষ করে ম্যাথমেটিক্সেও ভেরিয়েবলের খুব বেশি ব্যবহার রয়েছে। তো ভেরিয়েবল হলো কোনো একটা জিনিস যে আমরা কোনো সময় ধরে নিছি যে এক্স, 3টা কলমের দাম ধরি এক্স, এই এক্স হলো ভেরিয়েবল। তো আমরা অবস্থান কাল পাত্র ভেদে এই ভেরিয়েবলগুলোর মান চেঞ্জ হয়। তো সুতরাং আমরা সাধারণত 13 থেকে 14 সেন্টিমিটারকে আমরা নর্মাল বলবো, কখনো 15 সেন্টিমিটার মতো আপনি যেতে পারবেন, এর উপরে গেলেই আমরা এটা ইনলার্জমেন্ট দেব। তবে বয়স এবং এজ এবং সেক্স, পুরুষ মহিলা ইনফ্যান্ট এগুলোর উপরে ভেরি করে, 1-2 সাইজ ভেরি করে। আপার 10 বছরের উপরে, 10 বছরের নিচেরটা হিসাবটা আবার আলাদা। তো এবার আমরা
সময় তো আরিফ স্যার সময় কি পাবো আমি? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি, আমরা একটু শর্ট করে নেব আলোচনা, 10:30 বেজে গেছে। সেটা হলে আমরা এখানে দেখতেছি যে গল ব্লাডারে আমরা যে জিনিসগুলো আমরা বেশি দেখব, সেটা গল ব্লাডারের ওয়াল থিকনেসটা মোস্ট ইম্পর্টেন্ট। গল ব্লাডারের ওয়াল থিকনেসটা যদি 5 মিলিমিটার এর মধ্যে আমরা থাকি, তো বা সেটার চেয়ে একটু কম হয়, আমরা 3 থেকে 4 থাকে, তাহলে এটা নর্মাল, মানে মিডলি নর্মাল আমরা বলবো। মূলত আমরা 1 থেকে 3 বা 1 থেকে 2 এটাকে আমরা নর্মাল বলবো, এটা নট ইনক্রিজ। যদি এর চেয়ে বেশি হয় তাহলে আমরা এটাকে 3টা পার্টে, 3টা পোর্শনে ভাগ করব। সেটা হলো মিডল, মডারেট অ্যান্ড সিভিয়ার। মিডলে যদি আমরা ধরি তাহলে 3 থেকে 4, এটা খুব সিরিয়াস না। মডারেটলি হলো 5 থেকে 6। এই মডারেটলি এটাই হলো চিন্তার কারণ, এবং সিভিয়ার তো মাস্ট বি। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 5 মিলিমিটার আমাদের এই পেশেন্টের স্যাম্পলে আমরা পেয়েছি, কিন্তু বাকিগুলো আমরা জেনে নেব। সেটা নর্মাল হলে 1 থেকে 2 মিলিমিটার, এবং মিডল হলো, এই নর্মালটাই আমরা 3 থেকে 4 মিলিমিটার নিয়ে নিই, এবং মডারেটলি হলো 5 থেকে 6, অ্যান্ড সিভিয়ার হলো অ্যাবভ 7 মিলিমিটার। এবার আসি যে বাইল ডাক্টস। আমরা আমাদের যে অ্যানাটমিক পিকচারে আমরা দেখেছি বাইল ডাক্টগুলো, বাইল ডাক্টসগুলো এর মধ্যে আমরা কি পেলাম? অ্যাকুইট হেপাটাইটিসে আমরা কি পাবো? এখানে আমরা কোনো সমস্যা সাধারণত আমরা পাবো না অ্যাকুইট হেপাটাইটিসে। বোথ ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা হেপাটিক বাইল ডাক্টস আর নর্মাল। সিবিডি এটা একটা অ্যাব্রিভিয়েশন, কমন অ্যাব্রিভিয়েশন, কমন বাইল ডাক্ট, ডায়ামিটার 5 মিলিমিটার। অর্থাৎ আমরা এই পেশেন্টের যে কমন বাইল ডাক্টটার যে পরিমাপটা আমি যেটা পেয়েছি সেটা 5 মিলিমিটার পেয়েছি, এবং এটা যখন 6 মিলিমিটার হয় এবং 6 থেকে 8 মিলিমিটার, এখানে আমরা দেখব দুটো বিষয় আছে, কেস রয়েছে। একটা আপনারা জানেন যে গল ব্লাডারে যখন স্টোন হয়, কোলিলিথিয়াসিস হয়, তখন এই গল ব্লাডারটাকে রিমুভ করে দিতে হয়। তো এই গল ব্লাডার যখন আপনি রিমুভ করবেন, বেশিরভাগ পেশেন্ট, গল ব্লাডারের পেশেন্টগুলোকে আমি আরোগ্য হতে দেখি নাই, 2-1 জন ছাড়া আমার প্র্যাকটিসে, এবং সেগুলো শুধু ইকোজেনিসিটি যদি আমরা পাই, ইকোজেনিক স্ট্রাকচার ফাউন্ড, অর্থাৎ ছোটো ছোটো খুদি খুদি কিছু পাওয়া গেছে সেগুলো, কিন্তু যদি বড় যে পাথরগুলো আছে সেগুলোকে আমি আরোগ্য হতে দেখিনি। সুতরাং এগুলোকে আমরা অবশ্যই সার্জারির জন্য রেফার করব। তো এখানে দেখেন, যখন সার্জারির জন্য রেফার করা হয় তখন এই পেশেন্টের এই গল ব্লাডার থাকে না। তখন এই গল ব্লাডার যখন না থাকে তখন এটা একটু ইনলার্জ হয়, অর্থাৎ হলো 8 মিলিমিটার হয়। আদারওয়াইজ 6 মিলিমিটার এটাকে আমরা অ্যাবনর্মাল নেব। প্যানক্রিয়াসে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব সাইজ অফ দ্য নর্মাল প্যানক্রিয়াস ফাউন্ড টু 3.0 সেন্টিমিটার, হেড মাথা 2.5 সেন্টিমিটার, দ্য নেক অ্যান্ড বডি, অ্যান্ড 2.0 সেন্টিমিটার দ্য টেইল। অর্থাৎ প্যানক্রিয়াসকে আমরা 3টা পোর্শন, 3টা পার্টে আমরা এটাকে মেজার করতে পারি। সেটা হলো হেড, নেক অ্যান্ড টেইল। হেড, নেক, টেইল। হেডের মাপটা হলো 3.0 সেন্টিমিটার, এবং নেকের মাপটা হলো 2.5, এবং টেইলের মাপটা হলো 2.0। এটা মনে রাখার জন্য আপনাকে একবার সহজ একটা ক্লু রয়েছে, সেটা প্রত্যেকটা থেকে 0.5 বাদ দিবেন। 3 থেকে যদি আপনি 0.5 বাদ দেন তাহলে আমরা হেডটা পাবো, দ্যাট মিন্স 2.5, এবং আমরা 2.5 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে আমরা পাবো 2.0 সেন্টিমিটার। দ্যাট মিন্স প্যানক্রিয়াসের নর্মাল মাপ হলো হেড 3.0, neck 2.5, and finally tail 2.0
সেন্টিমিটার। এবার আমরা আসবো স্প্লিন, প্লিহা, যেটাকে আমরা বলি নর্মাল ইন সাইজ 8 সেন্টিমিটার। আমরা 8 সেন্টিমিটার পেয়েছি এবং এর মধ্যে কোনো কিছু পাইনি, খতট কিচ্ছু পাইনি। তো এখন এটার অ্যান অ্যাভারেজ স্প্লিনিক লেন্থ অফ, এটার লেন্থটা হলো 12 সেন্টিমিটার, ওয়াইড হলো 5 সেন্টিমিটার অ্যান্ড অ্যাভারেজ ডিপথ 7 সেন্টিমিটার। এগুলো আপনি নাই করলেও হবে, সাধারণত লেন্থটা শুধুমাত্র এখানে দিয়ে দিবেন। আর হায়ার মানের যদি আমি আল্ট্রাসাউন্ড করতে চাই এবং সেক্ষেত্রে আমি আপনাদের সেগুলো আবার পরে যখন অ্যাডভান্স ক্লাসে ইনশাল্লাহ আমরা করব, আমি দেখাবো ইনশাল্লাহ। দুপাতাও লিভারে আল্ট্রাসোনোগ্রাম করা যায়। তো বেসিক্যালি এই বিষয়গুলোই কিন্তু এটার মধ্যে থাকে। ফাইনালি আমরা কমেন্টে কি লিখব? তো আমরা এখন এই রিপোর্টটাকে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো যে আমরা গল ব্লাডারের থিকনেস পেয়েছি, যেটা 5 মিলিমিটার ইনক্রিজ রয়েছে এবং ইনলার্জমেন্ট রয়েছে আমাদের 15.5 সেন্টিমিটার। দুটো আমরা প্যাথোলজি পেয়েছি। দ্যাট মিনস যেটাকে আমরা ইন্ডিকেট করে সেটা হলো অ্যাকিউট হ্যাপাটাইটিস, অর্থাৎ হলো অ্যাকিউট লিভার প্যারেনকাইমাল ডিজিজ। তো এখন এই এটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। একজন স্নোগ্রাফ আবার তার নিজস্ব আঙ্গিকে বিভিন্ন ঢঙে এগুলো লিখতে পারে। সেটা হলো তার স্কিল, ইংরেজি স্কিলের উপরে, তার টেকনিক্যাল স্কিলের উপরে ডিপেন্ড করে। তো এখানে আমরা ফিচার ইন ফেভার অফ অ্যাকিউট হ্যাপাটাইটিস, অথবা আমরা লিখতে পারি অ্যাকিউট লিভার প্যারেনকাইমাল ডিজিজ, ইনলার্জমেন্ট অফ লিভার, অ্যাকিউট হ্যাপাটাইটিস। এছাড়াও যথোপযুক্ত যদি কোনো শব্দ আপনার মনে হয় যে এই মিনিংগুলোকে নির্দেশ করে, সেটাও আপনি ব্যবহার করতে হয়তো পারবেন। তো এগুলোর পরে আপনার নিচে লিখতে হবে স্নোগ্রাফারের যে সাইন দিতে হবে, এগুলো রিপোর্ট হয়ে গেছে। তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ক্রনিক লিভার ডিজিজের উপর আলোচনা করব। আর একটু আলোচনা আমার আছে, 2 মিনিট করব। যাই হোক, আগামী ক্লাসে আল্লাহ চাহে তো যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমি এই ক্রনিক লিভার ডিজিজের উপরে আলোচনা করব এবং আপনাদের এই ছবি দেখাবো। তো গত ক্লাসের একটি পাওনা আপনাদের রয়ে গেছে, সেটাকে আমি দেখাতে চাই। সেটা হলো মারফিজ সাইন। মারফিজ সাইনটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্যার একটু স্ক্রিনটা আরেকবার দেখেন, স্ক্রিনটা একটু চলে গেছে। আমি নতুন স্ক্রিন শেয়ার করব, তো সেই জন্য স্ক্রিনটা চলে গেছে, একটু অপেক্ষা করুন। Murphy's sign. Ask the patient to exhale while palpating the gallbladder area medial to the midclavicular line. Now instruct the patient to take a deep breath so the gallbladder is pushed down and against the examiner's fingertips as the lungs expand. If cholecystitis is present, the patient will experience a sharp and sudden pain, causing them to abruptly cease inhalation. This reaction is known as a positive Murphy's sign.
তো আপনারা যে বিষয়গুলো আমি এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি সেটা হলো যে মারফি সাইনটা হলো যে আমি প্রাথমিক অবস্থায় যখন আল্ট্রাসাউন্ড না করে আমি দেখতে পাবো। দ্যাট মিন্স যখন আমার সাবকোস্টাল রিজনে আমরা হাতটা রেখে রুগীকে যখন আমি ডিপ ব্রেথ নিতে বলবো তখন এই রুগী ব্রেথ নিলে সে ব্রেথটা হঠাৎ করে ছেড়ে দিবে, কারণ কি পেইন ফিল করবে। দ্যাট মিন্স আমরা ডাউট করে নেব যে এখানে কোলিলিথিসিস বা গল ব্লাডারে কোনো প্যাথোলজি রয়েছে। তো এই পর্যন্তই আমি রাখবো। এই পর্যন্তই ধন্যবাদ আজকে স্যার। রাখতে এখন চাচ্ছি, অনেকেই চলে প্রশ্ন গেছে। উত্তর করবো। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে শর্ট টাইমের জন্য বলতে পারবেন ইনশাল্লাহ। আনিস স্যার। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য। আসলে একটা সিরিজ তো একটা দীর্ঘমেয়াদী ক্লাস, এতক্ষণ সবার ধৈর্য থাকে না, অনেকে আসলে চলে গিয়েছেন। আমাদের হারুন স্যার আছেন, আমাদের ফেরদৌস স্যার আছেন। আপনাদের মধ্য থেকে যদি কারো আমাদের আজকের আলোচনার থেকে যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে, আপনারা একটু কাইন্ডলি করতে পারেন। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে সবাই প্রত্যেকে অন্তত একজন করে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদেরকে স্টুডেন্টদেরকে ইনভাইট করবেন এবং বলবেন আমাদের ক্লাসে প্রতি রবিবারে যথাসম্ভব চেষ্টা করবেন যাতে সবাই জয়েন করে, আমাদের ক্লাসটা ছড়িয়ে যায়, তাইলে আমরা আরো অ্যাডভান্স ক্লাস নিতে পারবো। আমাদের একজন আপা আছেন, আশরাফুন্নেসা আপা, আমাদের বিশেষ অতিথি, বোর্ড মেম্বার, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের নির্বাচিত মেম্বার। আপা কিছু বলবেন না, আছেন নাকি? আচ্ছা, আপা হয়তো ব্যস্ত আছেন। কারো কোনো কোশ্চেন আছে?